আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা না আপনাদের সঙ্গে একটু ভাগাভাগি করে নিতে চাইছি ভাবনার। সেটা হলো যে আপনারা কখনো ভেবে দেখেছেন যে মহিলাদের আ মানে যদি আমি ক্ষমতায়ন বলি সেটা যদি তার ডিসিশন মেকিং হোক বা তার অর্থনৈতিক হোক, দুটোর ক্ষেত্রেই মূল বাধা কোথায় হয়ে দাঁড়াচ্ছে? কেন তারা সবসময় বাধার সম্মুখীন হচ্ছে? যদি আমরা সহজভাবে দেখার চেষ্টা করি তাহলে দেখব যে এটার ২ টি ভাগে ভাগ করা যায় সহজ সরলভাবে। সেটা হলো একটি আ শহরাঞ্চলের মহিলাদের ক্ষেত্রে একরকম বিষয় প্রযোজ্য হয়ে যাচ্ছে। আবার অন্যদিকে গ্রামীণ মহিলারা যারা রয়েছে তাদের ক্ষেত্রে আরেকটা বিষয় প্রযোজ্য হয়ে যাচ্ছে। ২ ক্ষেত্রেই আমরা দেখতে পাই যে তারা হয়তো আ বাড়ির কাজ করছেন বা ছোটখাটো চাকরি করতে যাচ্ছেন। কিন্তু কখনো তলিয়ে দেখেছেন তারা কি কাজ করতে যায়? সকালবেলা ৯ঃ০০-৫ এর মেট্রোতে যখন ওঠে সবাই, তাদের মধ্যে আপনি যদি একটু জিজ্ঞেস করেন বা জানার চেষ্টা করেন যে তারা সবাই কোন ধরনের কাজ করছে, তাহলে দেখবেন তারা মূলত কেউই কিন্তু খুব অফিসার র‍্যাংকে চাকরি করছেন বা যে একটা নির্দিষ্ট অর্থনৈতিক যে আ কাঠামো বলি, তার উপরে গিয়ে করছেন তা নয়। সোজা বাংলায় তারা খুব আ একদম নমিনাল স্টেজের যে কাজগুলো, সেইগুলোই তারা করে চলেছেন। আর আমাদের বাড়িতে যারা কাজের মাসিরা আসেন তাদের কথা তো আছেই। এবার এদের বাড়ির যেটা আমরা বলি যে আ বা মানে যে তাদের সামাজিক পরিসর, তাদের যে একটা ভিতরের যে পরিসর, মানে যদি আমি বলি তাদের ঘরের মধ্যেকার যে পরিসর, সেই পরিসরে তারা কি ফেস করছে বা তারা কি মানে কেন তারা এই ধরনের চাকরি করছেন বা কতদূর চাকরি করে উঠতে পারেন, তাতে দেখেছি যে বেশিরভাগ ক্ষেত্রেই সন্তান হওয়ার আগে একরকম পরিস্থিতি, সন্তান হওয়ার পরে আরেক রকম পরিস্থিতির তারা সম্মুখীন হয়। এবং সেখানে মূলত যেখানে বাধাপ্রাপ্ত হয় এই বলে সন্তান হওয়ার আগে কাজ যেটা তারা করছে সেই টাকাটা মূলত তাদের বিয়ের খরচ এবং আনুষঙ্গিক বিষয়ের জন্য নির্দিষ্ট থাকে। এর পরের ধাপে আসছে যে সন্তান বিয়ে হলো, বিয়ের পরে কিছু বাড়িতে মেনে নেওয়া হয়, কিছু বাড়িতে মেনে নেওয়া হয় না। কিন্তু তারপরেই তাকে যেটা বলা হয় যে সন্তান যেই হলো এই সন্তানকে দেখবে কে? তাহলে কি সন্তান উৎপাদন করার দায়িত্ব মহিলার, একজন নারীর, এবার তাকে বড় করার দায়িত্ব শুধুই সেই নারীর? কিন্তু আমরা এদিকে বলছি তাকে পিতৃ পরিচয় দিচ্ছি, বংশের পরিচয় দিচ্ছি। সন্তানকে বলছি যে সে আমার আ বংশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে তো আমরা অনেক রকম দাবি-দাওয়া করে নিচ্ছি। কিন্তু তাহলে সেই মেয়েটিকে আমরা একটু লিবার্টি দিতে বা তাকে তার মতো জীবন বেছে নিতে দিতে এত আমাদের বাধা কেন? আর গ্রামীণ প্রেক্ষাপটে আরেকটা জিনিস দেখা যায় যে এই মেয়েরা হায়ার এডুকেশন এ যেতে পারছে না বা যেতে চাইছে না। আমরা আ মনে করি যে আরে ওদের অভিপ্সা নেই। তাদের মধ্যে আকাঙ্ক্ষা নেই, অ্যাসপিরেশন নেই। কিন্তু মানে অ্যাসপিরেশন কিন্তু সামাজিকভাবে তৈরি করা বিষয়। এটা কিন্তু কখনোই আ একটা মানে সকালবেলা ঘুম থেকে উঠেই যদি আমার মনেও হয় যে আজকে আমি এটা আজকে শিখেই ছাড়বো বা এই ১ সপ্তাহে আমি এই কাজ শেষ এই বিষয়টা সমাপ্ত করে একটা ডিগ্রি অর্জন করবোই। তো সেটার পেছনেও অনেক কারণ থাকে। সেই কারণগুলো প্রত্যেকটাই সামাজিক কারণ। তো এক্ষেত্রে আমার অবজারভেশন হলো যে তারা করে উঠতে পারে না কারণ তাদের কখনোই আমরা আ বলি না যে তাদের কন্ট্রিবিউশন এরও তাদের যে তারা যে অবদান রাখছে পরিবারের ক্ষেত্রে, সেই অবদানেরও কোনো একটা ভূমিকা আছে। সেই ভূমিকা কখনো আমরা স্বীকার করি না। তারপরে সে যখন কোনো স্কলারশিপ পায়, সেই টাকাটাও আমরা অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রেই "ও দাদা তোমার পড়াশোনার ক্ষেত্রে টাকা দিয়েছিল, তোমার ফোন কেনার ক্ষেত্রে টাকা দিয়েছিল, সুতরাং তুমি এই টাকাটা দাদাকে দিয়ে দাও।" সুতরাং দাদার মানে পরিবারের বাকি সবাই যে কর্তব্য করেছে তার কর্তব্যের প্রতিদান সেই মেয়েদেরকে দিয়ে যেতে হবে। তারা সবসময়ের জন্য মনে করে যে তারা শোষিত হচ্ছে। শারীরিকভাবে, মানসিকভাবে যৌন হেনস্থা তো মানে প্রতি পদেই নানানভাবে নানান জায়গায় সে পরিবার বলুন, পরিবারের বাইরে বলুন। তখন এই মেয়েটির কাছে একমাত্র পথ হয়ে দাঁড়ায় কোনো না কোনোভাবে বৈবাহিক সূত্রে বাধাপ্রাপ্ত হয়ে যাওয়া।
পালিয়ে গিয়ে বিয়ে করা যদি বলেন, সেটাও হচ্ছে যে এক ধরনের পিতৃতান্ত্রিক কাঠামোর মানে দিয়ে দেওয়া উপায়। তারপরেও দেখুন তার কাছে আর কোনো উপায় থাকছে না যে সে কি করবে? তারপরে তো আছেই যে যদি সে কখনো মনে করে যে ডিভোর্স ফাইল করবে তাহলে তাদের সন্তানের কাস্টাডি কার কাছে যাবে? যৌথভাবে কেনা প্রপার্টির দায় কে নেবে? কে থাকবে? একই বাড়ির একটা ফ্ল্যাট ২ টো ভাগে ভাগ হয়ে গেলেও তো সেখানে হচ্ছে না। তাহলে নারীরা তাহলে যাবে কোথায়? এবং সেখানেও আসবে ভরণ-পোষণের প্রশ্ন। ভরণ-পোষণের প্রশ্ন সে যদি চাকরি করে তাহলে একরকম বিধান। তবে যদি সে চাকরি না করে তখনও তাকে বলা হবে যে তাকে চিরকাল সতী-সাবিত্রী প্রমাণ করে যেতে হবে যে হ্যাঁ, সে কখনোই কোনো অন্যায় অবিচার কারো সঙ্গে করেনি। সে একদম সতী-সাবিত্রীর মতো জীবন কাটিয়ে গেছে। তবেই না তাকে দেওয়া হবে, তবেই না তাকে খোরপোশ তাকে দিয়ে যাওয়া হবে। তাহলে এই যে তার প্রতি পদে, পদে তাকে সবসময় বাধা দেওয়া হচ্ছে, তারপরে ধরুন তার ব্যবহারের জন্য আমি যদিও বা বললাম যে তাকে টেকনোলজি দেওয়া হলো। সে হয়তো স্কুটি চালানো শিখলো বা সে হয়তো বাড়িতে নানান ধরনের গেজেটস ব্যবহার করা শিখলো। কিন্তু সেখানেও আপনি দেখবেন যে সেই কিছু গেজেটস মহিলাদের কর্মসহায়ক হতে পারে। কিন্তু সেখানে কিন্তু তার, তার যে ডুয়াল দায়িত্ব বা তার দ্বৈত দায়িত্ব বাড়ি এবং বাড়ির বাইরে, সেটাতে সময় কম হতে পারে। কিন্তু আদপে তার কাজের ভাগীদার হওয়ার লোক কিন্তু ভীষণ কম। সবসময় সমস্ত কিছুতে দায় যদি তাকে নিতে হয় মাথা পেতে এবং যদি সে কখনো আ সংস্থানে ভালো কাজও করতে যায়, তখনও কিন্তু তাকে বলে দেওয়া হবে, তার কাজের কিন্তু কোনো সেই স্বীকৃতি দেওয়া হবে না। তারপরে আবার যখন পরীক্ষা আসবে, তার সন্তান আছে, পরীক্ষা আসবে, তখনও কিন্তু বারে, বারে বলা হবে, "এই তো এসে গেল পরীক্ষার সময়, এই সময় মার্চ এন্ডিং, এই সময় এত অফিসে কাজ, সেই সময় দেখুন এইসব মহিলারা সব CCL নিয়ে নেবে।" কেউ বলবেন যে এটা intentionally নিয়ে থাকে, কেউ বলবেন যে এটা একটা নতুন হাতিয়ার হয়ে উঠেছে কাজ না করার। কিন্তু সত্যিই কি তাই? আমরা কি সবার মনের ভেতরে তার পারিবারিক পরিসরে তাকে কি যাতনা ভোগ করে প্রতিদিন কাজের জায়গায় ছুটে দৌড়ে আসতে হয়? টিফিন বাড়িতে খাওয়ার সময় নেই, খাওয়ার গুছিয়ে নিয়ে কোনো রকমে এসেছে। এই যে সমস্ত কাজকর্ম শেষ করে সে যখন কর্মস্থলে এসে পৌঁছয়, তখন তার কি আর এতটুকু এনার্জি বেঁচে থাকে? তাহলে সে এগোবে কোথায়? কিভাবে এগোবে? একটু ভেবে দেখুন তো। আর যদি পছন্দ হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।